রাত তখন অনেকখানি গভীর। শহরের আলোগুলো সব ম্লান হয়ে গেছে। কোলাহলমুক্ত রাস্তায় দুজন মানুষের জীবন নতুন এক মোড় নিচ্ছিল। একটা সময় তারা সুখী দম্পতি ছিল, কিন্তু আজ তাদের সম্পর্কটা একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের সঙ্গে সময় কাটানোর একটু সুযোগ পেয়েছিল তারা। সম্পর্কটা একটা নতুন সুযোগ পেতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই কিছু ছিনতাইকারীর কারণে এক মুহূর্তেই শেষ হয়ে যায় সবকিছু। আর এখান থেকেই শুরু হয় একের পর এক ফ্যাকরা। শুরু হয় ভয়ানক প্রতিশোধের গল্প, সাথে আছে ভালোবাসা রক্ষার এক তীব্র লড়াই। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলা ওয়েব সিরিজ ফ্যাকরায়ের কথা। টানটান উত্তেজনাময় এই সিরিজে একই সাথে দেখানো হয়েছে প্রেম, প্রতারণা, অপরাধ এবং এক ভয়াবহ শেষ পরিণতির গল্প। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। শুরুতেই আমরা গোলাপী নামের একটা মেয়েকে দেখতে পাই। গোলাপী নিজের বেডরুমে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ দুজন মহিলা এবং একজন লোক এসে জোরপূর্বক গোলাপীকে বাড়ি থেকে নিয়ে যায়। গোলাপী তাদের কাউকেই চেনে না। সে চিৎকার করে জিজ্ঞেস করে, আপনারা কে? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? পাশের রুমে বসেছিল গোলাপীর বাবা এবং ফুপ্পি। তারা সবকিছু দেখেও চুপচাপ বসে থাকে, যেন এসব তাদের ইচ্ছেতেই হচ্ছে। এর পরের দৃশ্যে আমরা সামাদ নামের একটা ছেলেকে দেখতে পাই। সামাদ একটা মাছের আড়তে কাজ করে। আড়তের মালিক 50,000 টাকা সামাদের হাতে দিয়ে বলে টাকাটা ব্যাংকে দিয়ে জমা করতে, কিন্তু সামাদ টাকাটা নিয়ে ব্যাংকে না গিয়ে অন্য একটা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমরা পরিচিত হই আসফাক নামের এক ব্যক্তির সাথে। আসফাক শফিক নামের একজনকে কল করে বলে দ্রুত একটা প্ল্যান তৈরি করে সেটা এক্সিকিউট করতে। কি নিয়ে প্ল্যান সেটা আমরা পরে জানতে পারবো। এরপর আসফাক তার গার্লফ্রেন্ডের পাঠানো ভয়েস মেসেজ ওপেন করে। আসফাকের গার্লফ্রেন্ড মাইশা আজ অফিস শেষে দেখা করতে বলেছে। মাইশার কথা মতো আসফাক অফিস শেষে তার সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে যায়। মাইশা আসফাকের সাথে লম্বা সময় কাটানোর প্ল্যান করেছে, কিন্তু আসফাক জানায় আজ সে মাইশাকে বেশি সময় দিতে পারবে না, কারণ আজ আসফাককে তার স্ত্রীর সাথে সময় কাটাতে হবে। আসলে আসফাক এবং তার স্ত্রী অ্যানি মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একজন ম্যারেজ কাউন্সিলর তাদেরকে পরামর্শ দিয়েছে সবকিছু একেবারে শেষ করার আগে যেন এই সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেয়। কাউন্সিলর তাদের বেশ কিছু পরামর্শ দিয়েছে, সেই সাথে সপ্তাহে একদিন দুজনকে একসাথে সময় কাটাতে বলেছে, যাতে তাদের মধ্যকার দূরত্বটা শেষ হয়। সেই কাউন্সিলরের পরামর্শ অনুযায়ী আসফাক এবং অ্যানি প্রতি শুক্রবার একসাথে সময় কাটায়। কিন্তু আজ শুক্রবার নয়, তবুও শুক্রবারের বদলে অ্যানি আজ আসফাকের সাথে সময় কাটাতে চেয়েছে, কারণ আজকের দিনটা অ্যানির কাছে একটু স্পেশাল। আজকের দিনেই আশফাক অ্যানিকে প্রপোজ করেছিল। যাই হোক, আজ অ্যানি আশফাকের কাছে সময় চেয়েছে শুনে মাইশা বলে, তাহলে তুমি আমার সাথে দেখা করতে আসলে কেন? আমাকে নিষেধ করলেই পারতে। এই সিম্পল ব্যাপারটা মেনে নেওয়ার মতো ম্যাচিউরিটি আমার মধ্যে আছে। আশফাক বলে, অ্যানির সাথে দেখা করতে যাব বললে তুমি কষ্ট পেতে, তাই না করিনি। মাইশা বলে, কথা গোপন রাখা কখনোই প্রবলেমের সলিউশন নয়। ব্যাপারটা আমার এবং অ্যানির দুজনের জন্যই ইনসাল্টিং। কথা বলে মাইশা দ্রুত রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। মাইশার চরিত্রটা একটু কনফিউজিং। একদিকে সে আশফাকের সাথে প্রণয়ে মগ্ন, আবার একই সময়ে আশফাকের স্ত্রীর সাথে সময় কাটানো নিয়ে তার কোনো প্রবলেম নেই। সে মন থেকেই চায় আশফাক অ্যানির স্পেশাল দিনটাকে অবশ্যই সেলিব্রেট করুক। এর পরের দিনে আমরা অ্যানিকে দেখতে পাই। অ্যানি আশফাকের সাথে ঘুরতে যাওয়ার জন্য অনেক আগ্রহ নিয়ে রেডি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আশফাকও চলে আসে। অন্যদিকে সামাদ টাকা নিয়ে এক দারোয়ানের সাথে দেখা করতে যায়। সামাদ দারোয়ানের কাছে একটা ঠিকানা চায়। দারোয়ান টাকা ছাড়া ঠিকানা দিতে রাজি হয় না। তখন সামাদ তাকে কিছু টাকা দেয়। টাকা পেয়ে দারোয়ান সামাদকে ঠিকানাটা দেয়। সামাদ সেটা একটা কাগজে লিখে দেয়। এই ঠিকানাটা গোলাপীর। শুরুতে আমরা যে গোলাপীকে দেখেছি সে আসলে সামাদের গার্লফ্রেন্ড। গোলাপীকে বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার সময় সামাদ গোলাপীকে খুঁজে পাচ্ছিল না, তাই গোলাপীর বাড়ির দারোয়ানকে টাকা দিয়ে সে গোলাপীর ঠিকানা জেনে নিচ্ছে। গোলাপীর ঠিকানা পাওয়া মাত্র সামাদ তার বেস্ট ফ্রেন্ড জীবনের সাথে দেখা করতে যায়। জীবন একটা অস্ত্রের দোকানে কাজ করে। এই দোকানে লাইসেন্সধারী অস্ত্র বিক্রি ও মেরামত করা হয়। সামাদ জীবনকে জানায় গোলাপীর ঠিকানা সে পেয়ে গেছে। জীবন ঠিকানাটা দেখে বলে, ওই দারোয়ান তোকে বোকা বানিয়ে টাকা খাচ্ছে, এর আগেও তোকে কয়েকবার ভুল ঠিকানা দিয়েছে। সামাদ বলে, এবার একদম সঠিক ঠিকানাই দিয়েছে। গোলাপীর বাড়ির কাজের মেয়ের সাথে দারোয়ানের সম্পর্ক। দারোয়ান তার কাছ থেকেই ঠিকানাটা নিয়েছে, কিন্তু জীবন তাকে ভরসা করতে পারে না। সে বলে, দেখিস এবারও আগের মতো ফিরে আসতে হবে। জীবনের কথা শুনে সামাদ কিছুটা অভিমান করে বলে, তোর যেতে হবে না, যা করার আমি একাই করব। তখন জীবন সামাদকে থামিয়ে দিয়ে বলে, আজ পর্যন্ত আমি তোকে কখনো একা কোথাও ছেড়েছি, কিংবা তুই কখনো আমাকে একা ছেড়েছিস? যা করার একসাথে করব। এরপর জীবন সামাদের কাছে জানতে চায় তার কাছে কত টাকা আছে। সামাদ বলে 50,000 টাকা ছিল, অর্ধেক দারোয়ানকে দিয়েছি আর অর্ধেক আমার কাছে আছে। জীবন বলে, এই টাকায় কিছুই হবে না, আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে।
অনেক চিন্তা ভাবনা করে জীবন সিদ্ধান্ত নেয় দোকান থেকে একটা পিস্তল চুরি করে বিক্রি করবে। যেই ভাবা সেই কাজ। একটা ব্যাগে করে পিস্তল এবং কিছু বুলেট নিয়ে সামাদ এবং জীবন দোকান থেকে বের হয়ে যায়। এরপর আমরা গোলাপিকে দেখতে পাই। গোলাপিকে একটা রিহ্যাব সেন্টারে রাখা হয়েছে। যে তিনজন ব্যক্তি গোলাপিকে জোর করে বাড়ি থেকে নিয়ে এসেছিল ওরাই রিহ্যাব সেন্টারেরই লোক। গোলাপি সামাদকে পাগলের মতো ভালোবাসে। গোলাপির বাবা তাদের এই সম্পর্কটা মেনে নেয়নি। সে গোলাপি এবং সামাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করেছে। সব চেষ্টা যখন বৃথা, তখন সে গোলাপিকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দিয়েছে, যাতে গোলাপি সামাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পারে। গোলাপি এভাবে রিহ্যাব সেন্টারে থাকতে একদমই রাজি না। তাই সে নিজের হাত কেটে সুইসাইড করার চেষ্টা করে। হাত কাটার সময় রিহ্যাব সেন্টারের একজন কর্মী গোলাপিকে দেখে ফেলে। সে চিৎকার চেঁচামেচি করে বাকিদের ডেকে নেয়। সবাই মিলে দ্রুত গোলাপিকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে জীবন এবং সামাদ হাসান নামের এক লোকের কাছে যায়। হাসান একটা মেকানিক্যাল গ্যারেজে কাজ করে। গত 2 বছর ধরে হাসান একটা পিস্তল কেনার জন্য জীবনের দোকানে ঘুরঘুর করছে, কিন্তু টাকা না থাকার কারণে সে পিস্তল কিনতে পারে না। কিছুদিন পরপরই সে দোকানে গিয়ে জীবনের কাছে বিভিন্ন পিস্তলের দাম জানতে চায়। জীবন বিরক্ত হয়ে হাসানকে বলে টাকা ম্যানেজ করে তারপর যেন পিস্তল দেখতে আসে। হাসান জানতে চায় একটা পিস্তলের দাম কত। জীবন বলে কমপক্ষে 2 লাখ টাকা দিতে হবে। হাসান জানায় টাকা ম্যানেজ করে সে আসবে। যেহেতু জীবন পিস্তলটা চুরি করে বিক্রি করছে, তাই এই মুহূর্তে হাসান ছাড়া তার আর কোনো ক্রেতা নেই। এ কারণে পিস্তলটা বিক্রি করার জন্য জীবন নিজে থেকে হাসানের কাছে এসেছে। জীবন নিজে থেকে পিস্তল দিতে এসেছে দেখে হাসান খুশিতে বাকরুদ্ধ হয়ে যায়। সেই পিস্তলের স্বপ্ন অনেকদিন ধরেই দেখছে। জীবন হাসানের কাছে জানতে চায় কত টাকা ম্যানেজ করেছে সে। হাসান তার মাটির ব্যাংক ভেঙে জীবনকে দেখায়, কিন্তু মাটির ব্যাংকে খুব বেশি টাকা ছিল না। তাই জীবন বিরক্ত হয়ে বলে এই টাকা দিয়ে পিস্তলের একটা গুলিও কিনতে পারবি না। পুরো টাকা দিতে পারলে দে, নয়তো আমি চলে যাচ্ছি। হাসান জীবনকে বাধা দিয়ে বলে 2 বছর ধরে আমি একটা পিস্তলের জন্য আপনার পিছনে ঘুরছি। আজ আপনি পিস্তল নিয়ে এসে আমাকে না দিয়ে ঘরে ফিরে যাবেন? এটা তো হতে পারে না। আপনি একটু ওয়েট করুন, আমি কোনো না কোনোভাবে টাকার ব্যবস্থা করছি। তখন পাশ থেকে হাসানের কর্মচারী জাকিব বলে আমাদেরকে খ্যাপ মারতে হবে। খ্যাপ মারলেই রাতের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। খ্যাপ বলতে সে মূলত ছিনতাই করার কথা বলছে। জাকিরের কথায় সম্মতি জানিয়ে হাসান জীবনকে বলে আজ রাতে খ্যাপ মেরে যত টাকা পাবো সব আপনার, বিনিময়ে পিস্তলটা আমার। জীবনের এই মুহূর্তে টাকার অনেক দরকার, তাই কোনো অন্য উপায় না পেয়ে সে হাসানের কথায় রাজি হয়। এরপর আমরা আশফাক এবং অ্যানিকে দেখতে পাই। দুজন রাতের শহরে গাড়িতে করে ঘুরে ঘুরে সময় কাটাচ্ছে। আশফাক অ্যানিকে রিকোয়েস্ট করে একটা গান শোনানোর জন্য। অ্যানি আশফাককে গান গেয়ে শোনায়। গান গাইতে গাইতে সে কিছুটা ইমোশনাল হয়ে যায়, কারণ অ্যানির গানের গলা শুনেই আশফাক প্রেমে পড়েছিল। আশফাক অ্যানিকে বলে আমি তোমার গানের গলা শুনে তোমার প্রেমে পড়েছিলাম ঠিকই, কিন্তু ভালোবেসেছিলাম পুরো তোমাকে। অ্যানি বলে তাহলে সেই মুগ্ধতা এখন আর নেই কেন? আমাদের মাঝে কেন এত দূরত্ব তৈরি হলো? আশফাক কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পর আশফাক অ্যানিকে বলে চলো গাড়ি থেকে নেমে রাস্তায় কিছুক্ষণ হাঁটি। অ্যানি রাজি হয়। দুজন মিলে রাস্তায় হেঁটে হেঁটে গল্প করে। অ্যানি আশফাককে জানায় সে একটা ডে কেয়ার সেন্টার খুলতে চায়। আশফাকের কারণ জানতে চাইলে অ্যানি বলে আমি কিছু একটা করে ব্যস্ত থাকতে চাই, যেন ডিভোর্সের পর আমার পৃথিবীটা একেবারে শূন্য হয়ে না যায়। তাছাড়া ডিভোর্সের পর আমি তোমার কাছ থেকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট নিতে চাই না। কথাটা আশফাকের একটু খারাপ লাগে। অন্যদিকে জীবন হাসান এবং জাকিরের সাথে ছিনতাই করতে যাওয়ার জন্য বের হয়। সামাদ যখন জানতে পারে জীবন ছিনতাই করার জন্য যাচ্ছে, সে বাধা দেয়। জীবন সামাদের সাথে রাগারাগি করে বলে এটা ছাড়া আর কোনো উপায় নেই। ঢাকা শহরে কেউ তোকে এমনি এমনি টাকা দেবে না। জীবনের কথায় রাজি হওয়া ছাড়া সামাদের আর কিছুই করার থাকে না। তাই ওরা 4 জন গ্যারেজ থেকে একটা লেগুনা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। টার্গেট খোঁজার জন্য যখন ওরা ঘোরাঘুরি করছিল, তখন ওদের চোখ পড়ে আশফাক এবং অ্যানির দিকে। ওরা আশফাক এবং অ্যানিকেই টার্গেট করে। আশফাক এবং অ্যানি ততক্ষণে হাঁটাহাঁটি শেষ করে গাড়ির কাছে ফিরেছে। আশফাক অ্যানিকে জানায় সে অ্যানিকে আজ একটা সারপ্রাইজ দিবে। অ্যানি জানতে চায় সেটা কি। আশফাক অ্যানিকে চোখ বন্ধ করতে বলে। অ্যানি চোখ বন্ধ করে আশফাকের সারপ্রাইজের জন্য অপেক্ষা করে। আশফাক গাড়ির কাছে যায় সারপ্রাইজ গিফটটা নেওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে জীবন আশফাকের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে চিৎকার করার চেষ্টা করলে গুলি করে মগজ উড়িয়ে দেব। অ্যানি চোখ খুলে দৃশ্য দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়। হাসান এবং সামাদকে অ্যানির কাছে রেখে জীবন এবং জাকির আশফাককে একটা এটিএম বুথে নিয়ে যায়। জীবন আশফাককে বলে এটিএম বুথ থেকে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে দিতে। সে আশফাককে হুমকি দেয় কোনো ঝামেলা করার চেষ্টা করলে তার প্রভাব অ্যানির উপর পড়বে। বাধ্য হয়ে আশফাক এটিএম বুথ থেকে টাকা তুলে জীবনের হাতে দেয়। আশফাকের কাছে 2টো কার্ড ছিল। 2 কার্ড দিয়ে 2 লক্ষ টাকা তুলতে পেরেছে সে। একসাথে এর বেশি টাকা তোলা সম্ভব না। কথা শুনে জীবন আশফাকের সাথে রাগারাগি করে বলে 2 কার্ড দিয়ে এর বেশি তোলা সম্ভব না, আগে বলিসনি কেন? তাহলে তোর ওয়াইফের কার্ডটাও সাথে নিয়ে আসতাম। আশফাক বলে আমি জানি না অ্যানির কাছে কার্ড আছে কিনা। জীবন আশফাককে গালাগালি করতে করতে আশফাকের গাড়ির কাছে চলে যায়। সেখান থেকে আশফাককে তুলে নিয়ে এসেছিল। জীবন সামাদ এবং হাসানকে অ্যানির কাছে রেখে এসেছে,
কিন্তু ফিরে এসে দেখে সামাদ এবং হাসান অ্যানির গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে জাকির গাড়ি থামায়। জীবন ওদেরকে জিজ্ঞেস করে অ্যানিকে ছেড়ে এসেছে কেন। ওরা বলে তোমাদেরকে আসতে দেখে আমরা এগিয়ে এসেছি। এরপর জীবন আশফাককে লেগুনা থেকে নামিয়ে দেয়। হাসান আশফাকের ঘড়ি, ওয়ালেট আর ফোন কেড়ে নিয়েছিল। জীবন সেগুলো ফেরত দিতে বলে। হাসান সেগুলো ফিরিয়ে দিয়ে দ্রুত লেগুনাতে উঠে পড়ে। আশফাক ওদের কাছে জানতে চায় অ্যানি কোথায়। ওরা জানায় অ্যানি গাড়ির ভেতরে বসে আছে। আশফাক গাড়ির দিকে এগিয়ে যায় আর হাসান এবং সামাদ জীবনকে বলে যত দ্রুত সম্ভব এই এরিয়া ছাড়তে হবে। ওরা যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশফাক গাড়ির কাছে পৌঁছালে দেখতে পায় অ্যানির ব্যাগ এবং ব্যাগের ভেতরে জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর আশফাক গাড়ির ভেতরে তাকালে দেখতে পায় সেখানে অ্যানির নিথর দেহটা পড়ে আছে। আশফাক যখন বুঝতে পারে ওরা অ্যানির সাথে কিছু একটা করেছে, সে ওদেরকে ধরার জন্য ওদের লেগুনার পিছনে ছুটতে শুরু করে। কিন্তু ততক্ষণে ওরা গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে, তাই আশফাক ওদেরকে ধরতে পারে না। আশফাক আবারও অ্যানির কাছে আসে। আশফাক এক মুহূর্ত সময় নষ্ট না করে অ্যানিকে নিয়ে দ্রুত একটা হসপিটালে যায়। অন্যদিকে গাড়িতে বসে জীবন সামাদকে বলে যা টাকা পেয়েছি তাতে সবকিছুর ব্যবস্থা হবে। সামাদ অনেক চিন্তিত হয়ে বলে সবকিছু অনেক জটিল হয়ে গেছে। ব্যাপারটা এখন আর শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নেই, ব্যাপারটা একজন মানুষের জীবনের উপর দিয়ে চলে গেছে। জীবন বিরক্ত হয়ে বলে কি ঘটনা। সামাদ বলে হাসানকে জিজ্ঞেস কর, ওই সবকিছু ঘটিয়েছে। জীবন হাসানকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞেস করে কি করেছে অ্যানির সাথে। হাসান ওই মুহূর্তের ঘটনা বলতে শুরু করে। জীবন এবং জাকির আশফাককে নিয়ে যাওয়ার পর হাসান পিস্তল বের করে অ্যানিকে ভয় দেখাতে শুরু করে। অ্যানি পিস্তল দেখে ভয় পেয়ে প্রচন্ড প্যানিক করছিল, কিন্তু হাসান ব্যাপারটা পাত্তা দেয় না। জীবনে প্রথমবার পিস্তল হাতে নিয়েছে সে, তাই সে নিজেকে স্থির রাখতে পারছিল না। পিস্তল ব্যবহার করার জন্য কোনো কারণ ছাড়াই সে অ্যানিকে ভয় দেখায়। অ্যানিকে প্যানিক হতে দেখে সামাদ বারবার হাসানকে বাধা দেয়, কিন্তু হাসান সামাদের কোনো কথাই শোনে না। সে সামাদকে অ্যানির ব্যাগ চেক করতে বলে। অ্যানির ব্যাগ চেক করে ওরা কিছুই পায় না, তাই হাসান গাড়ি চেক করতে শুরু করে। গাড়ির ভেতর হাসান একটা গোল্ডের চেইন পায়। এই চেইনটাই আশফাক সারপ্রাইজ গিফট হিসেবে অ্যানিকে দিতে চেয়েছিল। হাসান চেইনটা নিজের গলায় পরে নেয়। এরপর সে আবারও অ্যানিকে ভয় দেখাতে শুরু করে। অ্যানি হাসানের কাছ থেকে চেইনটা ফিরিয়ে নিতে চায়। অ্যানি বলে এটা আমার গিফট, এটা আমি আপনাকে নিতে দেব না। আশফাক তো আপনাদেরকে টাকা দিচ্ছেই, তাহলে এটা কেন নিতে হবে। অ্যানির কথা শুনে হাসান রেগে গিয়ে অ্যানির মুখের ভেতর পিস্তল ঝুঁকিয়ে দেয়। এতে করে অ্যানি ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে। সব ঘটনা জীবনকে জানানোর পর হাসান বলে ওই মহিলা শুধুমাত্র সেন্সলেস হয়েছে, আর কিছুই হয়নি। সামাদ চিৎকার করে বলে মহিলা মারা গেছে, তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। হাসান উল্টো সামাদের সাথে রাগারাগি করতে শুরু করে। সামাদ পাল্টা চিৎকার চেঁচামেচি করলে হাসান পিস্তল বের করে সামাদকে মেরে ফেলার হুমকি দেয়। এতে জীবন হাসানের উপর রেগে যায়। সে হাসানের কাছ থেকে পিস্তলটা কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দেয়। পুরো ঘটনার কারণে জীবন প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, কারণ ওদের প্ল্যান ছিল শুধু ছিনতাই করা। ছিনতাই করতে গিয়ে মার্ডার হয়ে যাবে সে একদমই কল্পনা করেনি। এদিকে হসপিটালে ডক্টর যখন আশফাককে জানায় অ্যানি আর বেঁচে নেই, আশফাক অনেক ভেঙে পড়ে। ইতোমধ্যে ডক্টর পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। ডক্টর আশফাককে জানায় পুলিশ না আসা পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। আশফাক হসপিটালের ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে থাকে। এই অপেক্ষা যেন আশফাকের জন্য অনেক কঠিন হয়ে যায়। আশফাক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে। পুলিশ অফিসার আশফাকের কাছে জানতে চায় অ্যানির পরিবারের কেউ এসেছে কিনা। আশফাক জানায় অ্যানির পরিবারের কারোর সাথে অ্যানির যোগাযোগ নেই। অফিসার বলে আমরা অ্যানির ডেড বডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যাব। আপনি অ্যানির পরিবারের সবাইকে খবর দিন, আর আপনি চাইলে পোস্টমর্টেমের আগে শেষবারের মতো ডেড বডি দেখতে পারেন। আশফাক কোনো জবাব দেয় না। আশফাক কোনোভাবেই এই সিচুয়েশনটা মানতে পারছিল না। অন্যদিকে জীবন বুঝতে পারছিল না কিভাবে সবকিছু ম্যানেজ করবে। জীবন এবং সামাদের প্রধান উদ্দেশ্য ছিল গোলাপীকে উদ্ধার করা। মাঝখান থেকে তারা হাসানের কারণে এরকম একটা ঝামেলায় ফেসে গেল। সামাদ জীবনকে বলে হাসানের সাথে সব লেনদেন মিটিয়ে যেন তাকে দ্রুত বিদায় করে দেয়। জীবন বলে হাসানকে এখন বিদায় করা যাবে না, গোলাপীকে উদ্ধার করতে যেতে হলে একা যাওয়া যাবে না। সামাদ বলে আগের 2বার তো একাই গিয়েছিলাম। জীবন সামাদকে বুঝিয়ে বলে এই মুহূর্তে হাসানকে সাথে রাখলে তাদেরই সুবিধা। এর মাঝে হাসান জীবনের কাছে গিয়ে সব হিসাব ক্লিয়ার করে পিস্তলটা বুঝিয়ে নিতে চায়। জীবন পিস্তলটা হাসানের কাছে বুঝিয়ে দেয়। পিস্তল পেয়ে হাসান জীবনকে জড়িয়ে ধরে বলে পিস্তলটা আমাকে দিয়ে আপনি আমার অনেক উপকার করলেন। এরপর হাসান শমশের নামের এক ব্যক্তির কথা উল্লেখ করে বলে এই পিস্তলটা দিয়ে আমি শমশেরের বুক ঝাঁঝরা করে দেব। এরপর হাসান জীবনের কাছে বিদায় নিয়ে চলে যেতে শুরু করে। তখন জীবন হাসানকে পেছন থেকে ডেকে বলে আমি গত 2 বছর ধরে বিভিন্ন তালবাহানা করে পিস্তলটা তোর জন্য রেখেছি, কারো কাছে বিক্রি করিনি। আজ পিস্তলটা হাতে পেয়ে তুই আমাকে রেখেই চলে যাচ্ছিস। আর তাছাড়া তুই একটা মার্ডার করার পর লেগুনা নিয়ে আবার আরেকটা মার্ডার করার জন্য যাচ্ছিস। দেশের পুলিশকে এতই বোকা নাকি তোকে খুঁজে বের করতে পারবে না? এখন এভাবে ঘোরাঘুরি না করে কিছুদিন গা ঢাকা দিয়ে থাক, তারপর না হয় শমশেরকে মারিস। হাসান চিন্তা করে দেখে জীবন তো ঠিক কথাই বলছে। জীবন হাসানকে বলে আমরা নওগাঁ যাচ্ছি, তুই চাইলেই আমাদের সাথে যেতে পারিস।
হাসান রাজি হয়ে যায়। এরপর বলে, কিন্তু লেগুনা নিয়ে তো নওগাঁ পর্যন্ত যাওয়া যাবে না, অন্য ব্যবস্থা করতে হবে। জীবন হাসানকে ব্যবস্থা করতে বলে। হাসান বলে, আমাকে কিছু টাকা দিন, আমি যা ব্যবস্থা করার দরকার করছি। হাসান জীবন এবং সামাদকে নিয়ে আবারও গ্যারেজে ফিরে যায়। লেগুনা গ্যারেজে রেখে হাসান একটা মাইক্রোবাস বের করে নেয়। গাড়িতে ওঠার আগে জীবন হাসান এবং জাকিরের কাছে তাদের ফোন চায়। হাসান কারণ জানতে চাইলে জীবন বলে, ফোন খোলা থাকলে আমরা ধরা পড়ে যাব, সবার ফোন বন্ধ রাখতে হবে। জীবন সবার কাছ থেকে ফোন নিয়ে বন্ধ করে একটা ব্যাগে রাখে। ওই সময় হাসান পকেট থেকে একটা ফোন বের করে জীবনকে দিয়ে জানায় এটা অ্যানির ফোন। সুযোগ বুঝে ফোনটা সে হাতিয়ে নিয়েছে। জীবন হাসানের সাথে রাগারাগি করে বলে, তোকে না বলেছিলাম সবকিছু ফিরিয়ে দিতে, ফোনটা কেন নিয়েছিস? জীবন অ্যানির ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর গাড়িতে উঠে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সামাদ যে আড়তে চাকরি করত, তার মালিক এবং জীবন যার দোকানে কাজ করত, সে দোকানের মালিক একত্রিত হয়ে পুলিশের কাছে যায়। ইতোমধ্যে দুজনেই জেনে গেছে সামাদ এবং জীবন তাদের টাকা এবং পিস্তল চুরি করে পালিয়েছে। মাছের আড়তের মালিক এবং অস্ত্রের দোকানের মালিক দুজনেই অনেক আগে থেকে ভালো বন্ধু। সামাদ গ্রাম থেকে ঢাকা এসে মাছের আড়তে চাকরি নিয়েছিল। কিছুদিন পর জীবনও গ্রাম থেকে সামাদের কাছে আসে। জীবনেরও একটা চাকরি দরকার ছিল, তাই মাছের আড়তের মালিক তার বন্ধুর দোকানে অর্থাৎ অস্ত্রের দোকানে জীবনকে চাকরি নিয়ে দেয়। দুই বন্ধু মিলে পুলিশকে সব জানায়। পুলিশ দুই বন্ধুকে পরামর্শ দেয় ওদের বিরুদ্ধে মামলা করার জন্য। অন্যদিকে সকাল হতেই অ্যানির বড় ভাই লেনিন পুলিশ স্টেশনে আসে। পুলিশ অফিসার লেনিনকে বলে আশফাক না আসা পর্যন্ত ওয়েট করতে। তখন লেনিন বলে, আমি আশফাকের ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি আসলে আশফাককে সন্দেহ করছি। আশফাকের সব কথা বিশ্বাস না করে আপনারা কেসটা ভালোভাবে ইনভেস্টিগেশন করুন। অফিসার বলে, আপনার কেন মনে হলো আমরা কেসটা ভালোভাবে ইনভেস্টিগেট করব না? লেনিন বলে, আমি আসলে চাচ্ছিলাম আশফাক বাদী হয়ে মামলা করলেও আপনারা আশফাককে সন্দেহের তালিকায় রাখুন। এদিকে নওগাঁর কাছাকাছি পৌঁছানোর পর হাসান গাড়ি থামিয়ে জীবনের কাছে জানতে চায় কোন দিকে যাবে। এরপর জীবন সামাদকে বলে ঠিকানাটা দিতে। সামাদ পকেট থেকে ঠিকানা লেখা কাগজটা বের করে দিয়ে বলে, কাগজটা পকেটে নেই, ঠিকানাটা সে হারিয়ে ফেলেছে। এটা দেখে জীবন অনেক বেশি ডিস্টার্ব হয়। এরপর আমরা গোলাপিকে দেখতে পাই। গোলাপি নিজের হাত কেটেছে জানতে পেরে গোলাপির বাবা তার সাথে দেখা করতে এসেছে। গোলাপির বাবা বলে, ওই ছেলের মধ্যে এমন কি পেয়েছিস যার জন্য নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? গোলাপি বলে, এত কিছুর পরেও তো তোমাদের মন গলাতে পারলাম না। আমার জন্য যদি কষ্ট হয় তাহলে সম্পর্কটা মেনে নাও। গোলাপির বাবা বলে, আমি কখনোই তোর খারাপ চাই না। এরপর গোলাপির বাবার তুষার নামের তাদের এক আত্মীয়ের কথা গোলাপিকে জানায়। এই তুষারের সঙ্গেই গোলাপির বাবা তার বিয়ে ঠিক করেছে। তুষার বিদেশে থাকে। গোলাপির বাবা জানায় তুষার আর 2 মাস পর দেশে ফিরে গোলাপিকে বিয়ে করবে। গোলাপি চিৎকার করে বলে, বিয়ে করলে আমি সামাদকেই করব। গোলাপির বাবা বলে, সামাদের মতো একটা নিচু বংশের ছেলের সাথে আমি কখনোই তোর বিয়ে দিতে পারবো না। তুই শুধু 2 মাস সহ্য কর। 2 মাস পর তুষারের সাথে তোর বিয়ে হলে সবকিছু ঠিক হয়ে যাবে। গোলাপি বলে, দরকার হলে আমি বিষ খেয়ে মারা যাব, তবু তুষারকে বিয়ে করব না। এই কথা শুনে গোলাপির বাবা গোলাপির হাত নিজের মাথায় রেখে বলে, আমার মাথা ছুঁয়ে কসম করে বল তুই আর কখনোই এই ধরনের কাজ করবি না। তখন গোলাপি বাবার মাথায় হাত রেখেই বলে, বিয়ে করলে আমি সামাদকেই করব, তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম। গোলাপির এমন আচরণ দেখে গোলাপির বাবা একদম হতবাক হয়ে যায়। এদিকে আশফাক পুলিশ স্টেশনে চলে আসলে অফিসার আশফাককে বলে, রাতে যা কিছু ঘটেছে সবকিছু ডিটেলসে যেন তাকে বলে। আশফাক পুরো ঘটনা ডিটেলসে পুলিশকে জানায়। সব ঘটনা শুনে অফিসার বলে, আপনার গল্পে টান টান উত্তেজনা আছে। পুরো ঘটনায় সাসপেন্স, অ্যাকশন, ড্রামা সবকিছুই আছে, শুধু বাস্তবতাটাই মিসিং লাগছে। আমার মনে হয় আপনি আমাদের কাছে কিছু একটা গোপন করার চেষ্টা করছেন। আশফাক বলে, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? অফিসার হেসে বলে, আপনি কি সন্দেহ করার মতো কিছু করেছেন? আশফাক বলে, অবশ্যই না। অফিসার বলে, আপনাদের তো লাভ ম্যারেজ ছিল, বিয়ের 7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি। হাজব্যান্ড ওয়াইফ রাতের বেলা ঘুরতে বের হবে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি তো শুনেছি আপনাদের ডিভোর্সের কথা চলছে। আশফাক কোনো উত্তর দেয় না। অফিসার বলে, আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, আপনাদের ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমরা কালেক্ট করেছি। তখন আশফাক অফিসারকে বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার ওয়াইফের মার্ডার হয়েছে, তার মৃত্যুর জন্য ওই 4 জন দায়ী। আমার পেছনে সময় নষ্ট না করে আপনাদের উচিত ওই 4 জনকে খুঁজে বের করা। অফিসার বিরক্ত হয়ে বলে, পুলিশের কোনটা উচিত আর কোনটা অনুচিত এটা আপনার কাছ থেকে শিখতে হবে না। এই পুরো ঘটনার পরেও আপনার গাড়ি এবং মোবাইল অক্ষত অবস্থায় আছে, কিন্তু অ্যানির মোবাইল এবং জুয়েলারি মিসিং। অ্যানির মৃত্যু হয়েছে অথচ আপনি অক্ষত, এর মধ্যে অবশ্যই কোনো রহস্য আছে। আশফাক আর কথা না বাড়িয়ে তার উকিলের সাথে কথা বলতে চায়। অফিসার আশফাককে উকিলের কাছে কল করার পারমিশন দেয়। অন্যদিকে ঠিকানা হারিয়ে সামাদ এবং জীবন দুজনেরই মাথা খারাপ হয়ে যায়। দুজনে একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। এক পর্যায়ে সামাদ জীবনকে শান্ত করে বলে, চিৎকার চেঁচামেচি না করে পারলে কোনো সমাধান দে। জীবন সামাদকে বলে ওই দারোয়ানকে কল করে ঠিকানাটা আবারও নিতে। সামাদ দারোয়ান কিন্তু পুরো 2 ঘন্টা চেষ্টা করার পরেও দারোয়ান কল রিসিভ করে না। এক পর্যায়ে সামাদ বিরক্ত হয়ে বলে, আমি ঢাকায় ফিরে যাব।
ঢাকায় গিয়ে দারোয়ানের কাছ থেকে ঠিকানা নিয়ে আবারও আসবো। জীবন বলে, তাহলে গোলাপির কথা ভুলে যা। ঢাকায় গিয়ে ফিরে আসতে আসতে গোলাপি আর আগের জায়গায় থাকবে না। তার থেকে এখানে বসেই কল করতে থাক। ফোনে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ কল দে। একবার না একবার তো কলটা রিসিভ করবেই। এর মাঝে হাসান জীবনের কাছে এসে জানতে চায় তারা নওগাঁর ঠিক কোন জায়গায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। জীবন হাসানকে আসল ঘটনাটা ক্লিয়ার করতে বলে না, এটা সেটা বলে সে কথা ঘুরিয়ে দেয়। দীর্ঘ সময় চেষ্টা করার পর সামাদ শেষ পর্যন্ত দারোয়ানের সাথে কথা বলতে সক্ষম হয়। দারোয়ানের কাছে ঠিকানা নিয়ে এসে জীবনের হাতে দেয় সে। ঠিকানা পেয়ে জীবন হাসানকে দ্রুত গাড়ি স্টার্ট করতে বলে। এদিকে আশফাকের উকিল পুলিশ স্টেশনে এসে অফিসারের সাথে কথা বলে আশফাকের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে। অফিসার এতক্ষণ পর্যন্ত আশফাককে সন্দেহ করছিল, কিন্তু উকিল কথা বলার পর অফিসার হঠাৎ করে আশফাকের উপর থেকে সন্দেহের নজর সরিয়ে ফেলে। জুনিয়র অফিসার যখন তাকে জানায় লেলিন বাদী হয়ে মামলা করতে যাচ্ছে, তখন অফিসার বলে, লেলিন কেন বাদী হয়ে মামলা করবে? বাদী হয়ে মামলা করবে আশফাক সাহেব। আমাদের কেসের প্রাইম সাসপেক্ট ওই 4 জন। আমরা এখন এই 4 জনকে খুঁজে বের করব। জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বোঝানোর চেষ্টা করে লেলিন বাদী হয়ে মামলা করলে ব্যাপারটা ভালো হবে, কিন্তু সিনিয়র অফিসার তাকে থামিয়ে দিয়ে বলে আশফাকের উকিল অনেক বিচক্ষণ একজন লোক, তার কথা মতোই যেন কাজ করে। জুনিয়র অফিসার বাধ্য হয়ে সিনিয়রের কথা মেনে নেয়। এরপর আশরাফ পুলিশ স্টেশন থেকে বের হলে দেখতে পায় মাইশা তার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে। আশফাক চুপচাপ গাড়িতে ওঠে। মাইশা আশফাকের কাছে জানতে চায় অ্যানির বাড়ির লোকজন ঘটনাটা কিভাবে দেখছে। আশফাক বলে অ্যানির ভাই লেলিন আমাকেই ডাউট করছে। মাইশা জানতে চায় অ্যানির ডেড বডি এখন কোথায়। আশফাক বলে মর্গে, অ্যানির পোস্টমর্টেম করা হবে। কথাটা বলতে গিয়ে আশফাক কেঁদে ফেলে। সে মাইশার কাঁধে মাথা রেখে অঝরে কাঁদতে থাকে। যাওয়ার পথে জীবনরা একটা 5 স্টার রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু সেখানকার কোনো খাবার হাসান এবং জাকিরের পছন্দ হয় না। তারা সবসময় ডাল ভাত মাছ মাংসের মতো বাংলা খাবার খেয়ে অভ্যস্ত। সেখানকার বিদেশি খাবারে তারা কোনো টেস্ট পায় না। তাই হাসান ওয়েটারকে ডেকে একটা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে যেতে বলে। ওয়েটার তখন খুব ভদ্রভাবে তাদেরকে জানায় যে টেবিলের উপর চিলি ফ্লেক্স এবং টেস্টিং সল্ট রাখা আছে, তারা ইচ্ছে মতো ঝাল কম বেশি করে খেতে পারবে। কিন্তু হাসান তার কথায় পাত্তা দেয় না, তার কাঁচামরিচ আর পেঁয়াজই লাগবে। ওয়েটার তাকে বোঝানোর চেষ্টা করে তাদের হোটেলে এরকম নেই, কিন্তু হাসান তার কথা মানতে চায় না, তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। জীবন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হাসান কারো কথা গায়ে বাঁধায় না। সেটা দেখে ম্যানেজার এগিয়ে আসলে হাসান তার সাথেও খারাপ বিহেভ করে। ম্যানেজার তখন রাগের মাথায় তাকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে বলে। এতে হাসানের ইগো হার্ট হয়ে গেলে সে সোজা গিয়ে পকেট থেকে পিস্তল বের করে ম্যানেজারের মাথায় ঠেকিয়ে দেয়। পিস্তলটা হাতে পেয়ে তার পাওয়ার যেন কয়েক গুণ বেশি বেড়ে গেছে, সেই সাথে মাথাটাও হয়তো খারাপ হয়ে গেছে। তো তখন জীবন আর সামাদ গিয়ে তাকে টেনে হিচড়ে রেস্টুরেন্টের বাইরে নিয়ে আসে। এরপর একটা নিরিবিলি জায়গায় নিয়ে জীবন তার কাছ থেকে পিস্তলটা নিয়ে নিতে চায়, কারণ পিস্তলটা হাতে পাওয়ার পর থেকেই সে একের পর এক ঝামেলা পাকিয়ে যাচ্ছে। কিন্তু হাসান পিস্তল দিতে রাজি হয় না, উল্টো জীবনকেই হুমকি ধামকি দিতে থাকে। সে ভেবেছিল পিস্তল যখন একবার হাতে পেয়ে গেছি তখন আর কারো তোয়াক্কা করার প্রয়োজন নেই। সে রাগ দেখিয়ে জীবনদেরকে ছেড়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জীবনের একটা কথায় তার সব হুমকি ধামকি বের হয়ে যায়। সে বলে, তোকে আমি পিস্তল দিয়েছি কিন্তু গুলি তো দেইনি, গুলি ছাড়াই তুই শমশেরকে মারবি কিভাবে? এ কথা শুনে হাসানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আসলেই তো, গুলি ছাড়া তো মারতে পারবে না, তাই বাধ্য হয়ে আবারও জীবনের সামনে নত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শমশেরটা কে? আসলে শমশের হচ্ছে ওই এলাকার লেগুনা কমিটির সভাপতি। হাসানের মা মারা যাওয়ার আগে তাকে জানিয়ে গিয়েছিল ওই লোকটা হাসানের বাবা, তাই হাসান তাকে তার মায়ের জানাজায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কিন্তু লোকটা পুরোপুরি সবকিছু অস্বীকার করে, এমনকি হাসানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু হাসানের সম্পূর্ণ বিশ্বাস ছিল তার মা সত্যি বলছে, তাই বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে এতদিন যাবৎ জীবনের কাছে ধর্ণা ধরে পিস্তলটা নিয়েছে। এরই মাঝে সাব ইন্সপেক্টর সালাম আশফাকের ম্যারেজ কাউন্সিলরের সাথে দেখা করে। সেখান থেকে সে জানতে পারে আশফাক আর অ্যানি তার কাছে ম্যারেজ কাউন্সিলিং এর জন্য এসেছিল। ডিভোর্সটা যদিও অ্যানি চেয়েছে, তবে অ্যানিকে সেখানে নিয়ে গিয়েছিল আশফাক। সালাম তাদের ডিভোর্সের কারণ জানতে চাইলে লোকটা জানায় অ্যানি মানসিকভাবে অসুস্থ, অতিরিক্ত সন্দেহ, পজিটিভনেস, কাল্পনিক সমস্যা তৈরি করা, এসব কারণে তাদের সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল। তার উপর আবার তাদের কোনো সন্তানও নেই, তাই তারা দুজন মিলে ডিভোর্স নেওয়ার ডিসিশন নেয়। সালাম ইনফরমেশনগুলো নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে আশফাক অ্যানির বডিটা কালেক্ট করে অ্যানির ভাই লেলিনকে ফোন করে। আসলে অ্যানি ছিল খ্রিস্টান ধর্মের, আর তার ইচ্ছে ছিল তার সৎকারটা ওই ধর্ম অনুসারী হোক। যে কারণে আশফাক লেলিনকে ফোন করে তাকে অ্যানির ফিউনারেলের ব্যবস্থা করতে বলে। তবে আশফাকের সাথে বিয়ে হওয়ার কারণে অ্যানির পরিবার তার সাথে সম্পর্ক শেষ করে দেয়, তাই লেলিন স্পষ্ট জানিয়ে দেয় সে কারো ফিউনারেল করতে পারবে না। আশফাকের সাথে যখন তার বিয়ে হয়েছিল তখন তার বোন তার কাছে মরে গেছে। কথা বলে লেলিন ফোনটা কেটে দেয়। তখন আশফাক আর কোনো উপায় না পেয়ে নিজেই খ্রিস্টান ধর্ম অনুযায়ী অ্যানির ফিউনারেলের ব্যবস্থা করে।
তবে শেষমেশ লেলিন তার বোনের থেকে দূরে থাকতে পারে না। সেও ফিনারেলে পৌঁছে যায়। এতে আশফাক বেশ খুশি হয়। সেদিন বাড়ি ফেরার পর আশফাকের অ্যানির কথা খুব মনে পড়ে। সে অ্যানির জিনিসপত্রগুলো বের করে মনোযোগ দিয়ে দেখে। মনের ভেতর সুপ্ত ভালোবাসাটা আবারও জেগে ওঠে তার। কিন্তু আজ সেই ভালোবাসা দেখানোর মতো মানুষটা তার সামনে নেই। ততক্ষণে সালাম হাসানের খোঁজ করতে করতে তার আড্ডায় পৌঁছে যায় এবং সেখান থেকে জীবনের ব্যাপারে জানতে পেরে সোজা চলে যায় তার শোরুমে। সেখানে জীবনের বস তাকে জানায় জীবন তার দোকান থেকে 2 লাখ টাকার পিস্তল চুরি করে পালিয়েছে। সে মামলার কপিও সালামকে দেখায়। জীবনের ব্যাপারে আরো ডিটেলস জানতে চাইলে তার বস বলে, আমি ওর ব্যাপারে খুব বেশি কিছু জানি না, তবে যার রেফারেন্সে ওকে আমি চাকরিতে রেখেছিলাম সে আমার বন্ধু, তার সাথে কথা বললে আপনি কিছু জানতে পারেন। তখন সালাম ওই লোকটার কাছ থেকে সামাদের বসের নম্বর নিয়ে তার সাথে যোগাযোগ করে এবং সেখান থেকে সে ওই দারোয়ানের খোঁজ পায় যে কিনা সামাদকে গোলাপের অ্যাড্রেস দিয়েছিল। সে দারোয়ানকে খুঁজতে খুঁজতে সালাম পৌঁছে যায় গোলাপিদের বাড়িতে। তাকে দেখে গোলাপের বাবা মা একটু অবাক হয়। তখন সালাম তাদেরকে জানায় তারা মার্ডার কেসের আসামি সামাদকে খুঁজছে। তাদের দারোয়ান সামাদকে একটা অ্যাড্রেস দিয়েছে যেটা সে গোলাপিদের কাজের মেয়ের কাছ থেকে পেয়েছে। তো গোলাপির বাবা তখন তার কাজের মেয়েকে ডেকে জিজ্ঞেস করে সে কোথাকার অ্যাড্রেস দিয়েছে, কিন্তু মেয়েটা কোনো কথা বলে না। গোলাপের বাবা তখন সালামকে জানায় সামাদ এবং তার মেয়ে একে অপরকে ভালোবাসে, তবে তারা তাদের এই সম্পর্ক কখনোই মানেনি। সে মরে গেলেও কখনো তার মেয়েকে ওই ছেলের হাতে তুলে দেবে না। এ কথা বলে সে সালামকে গোলাপের অ্যাড্রেস দিয়ে দেয়। অন্যদিকে আশফাক যায় লেলিনের সাথে দেখা করতে। সে লেলিনের পুলিশকে দেওয়া স্টেটমেন্টটা দেখছিল, তাই তাকে বলে আমার উপর আপনার এত রাগ সেটা আমার জানা ছিল না। লেনিন বলে তোমার উপর আমার কোনো রাগ নেই, তবে আমি আমার বোনকে একটু বেশি ভালোবাসি। সেটা শুনে আশফাক বলে আমিও আইনিকে ভীষণ ভালোবাসতাম, তবে লেলিন সেটা মানতে চায় না। তার ধারণা আশফাকের মানসিক অত্যাচারের কারণে অ্যানি অসুস্থ হয়ে পড়েছিল, আর তার মৃত্যুর কারণটাও আশফাকই। এই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, তবে সেটা সিরিয়াস পর্যায়ে যায় না। ততক্ষণে সামাদরা প্রায় নওগাঁয় পৌঁছে যায়। সেখানে যেতে যেতে তার অতীতের কথাগুলো মনে পড়ে, কিভাবে আর তার গোলাপের পরিচয় হয়। তারা কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে, একসাথে গল্প করেছে, নদীতে নৌকা নিয়ে ঘুরেছে, আরো কত কি। একটা সময় সামাদ শহরে চলে আসলে গোলাপি মনে করে সামাদ হয়তো তাকে ভুলে যাবে, কিন্তু তেমনটা হয়নি। সামাদ আজও তাকে পাগলের মতো ভালোবাসে, আর তাই গোলাপিও তার জন্য পাগল। এসব কথা ভাবতে ভাবতে তারা সেই অ্যাড্রেসের কাছাকাছি পৌঁছে যায়। তারা ভেবেছিল সেটা হয়তো গোলাপের বাড়ি হবে, তাই কিছু দূরে গাড়ি থামিয়ে তারা হাসানকে ওই জায়গাটা চেক করতে পাঠিয়ে দেয় যে সেখানে কোনো দারোয়ান আছে কিনা। তখন হাসান বলে ভাই এত কষ্ট করার পর ধোকা দেবেন না তো। এতে জীবন বিরক্ত হয়ে তার ব্যাগ থেকে গুলির বক্সটা বের করে দেখিয়ে বলে তোর যত দরকার তত গুলি নিস। এ কথা শুনে হাসান খুশি মনে বের হয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে দ্রুত সামাদকে ডেকে নিয়ে যায় সেখানে। সামাদও সেটা দেখে অবাক হয়ে যায়, কারণ সেটা কারো বাড়ির অ্যাড্রেস না, বরং মেন্টাল হসপিটালের অ্যাড্রেস। সে বুঝে উঠতে পারছিল না এখন কি করবে। ওই দারোয়ান কি তাকে ভুল অ্যাড্রেস দিল? এসব কথা ভেবে তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তখন জীবন তাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে যায়। এখন আর ফিরে যাওয়া ছাড়া তাদের কাছে কোনো উপায় নেই, কিন্তু এত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়াটাও একটু কঠিন। তাই তারা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, আর জাকির এবং হাসান গাড়িতেই থাকে। অন্যদিকে লেলিনের সাথে দেখা করে বাড়ি ফিরে আশফাক অ্যানির কথাই ভাবে। তখনই হঠাৎ মায়েশা তাকে ফোন করে। আশফাককে নিয়ে তার খুব টেনশন হচ্ছিল যে সে কেমন আছে, সুস্থ আছে কিনা। আশফাক তো বাড়ি থেকেই বের হচ্ছিল না, আর মায়েশা তার বাড়িতে আসতে চাইলে আশফাক তাতেও রাজি হয় না। তাই মায়েশা বলে আমি তোমার বাড়িতে আসলে সমস্যা কি, বন্ধুকে বন্ধুর বাড়িতে আসতে পারে না? আশফাক বলে পুলিশ আমার উপর সর্বক্ষণ নজর রাখছে, আমি বাড়ি থেকে বেরোলেই কেউ না কেউ আমাকে ফলো করে। তারা যদি জানতে পারে তুমি আমার বাড়িতে এসেছো তাহলে এটা নিয়েও একটা বড় ঝামেলা হবে। তখন মায়েশার এটা নিয়ে কথা বাড়ায় না, শুধু তাকে জানিয়ে দেয় পুলিশ ওই 4 জন ছিনতাইকারী ডিটেলস বের করে ফেলেছে। সে ওই ডিটেলসগুলো আশফাককে দিয়ে দেয়। আশফাক তখন সিদ্ধান্ত নেয় যে সে নিজেই এবার কিছু একটা করবে। এদিকে সামাদ বেচারা ভীষণ হতাশ হয়ে পড়ে। যে কাজের জন্য তারা এসেছিল সেটা তো হলোই না, তার উপর আবার এত ঝুঁই ঝামেলা পোহাতে হলো তাদের। কোনো দোষ না করেই মার্ডার কেসের আসামি হলো। সে ভয় পাচ্ছিল এখন যদি তারা ঢাকায় ফিরে যায় তাহলে তাদের কি অবস্থা হবে। পুলিশ তো কোনোভাবেই তাদের ছাড়বে না। তখন জীবন তাকে বোঝায় সে যেহেতু নিজে মার্ডার করেনি তাই ভয় না পেতে, কিন্তু সামাদের মনের ভয় কোনোভাবেই কাটে না। এসব বিষয় নিয়ে কথা বলতে বলতেই তারা রাত পার করে দেয়। পরদিন সকালে আশফাক গিয়ে মায়েশার সাথে দেখা করে, তাকে জানায় এবার সে নিজে ওই 4 জনকে খুঁজে বের করবে এবং অ্যানির মৃত্যুর প্রতিশোধ নেবে। সেই সাথে নিজেকেও পুলিশের সন্দেহের তালিকা থেকে বের করবে। মায়েশা তখন তাকে বোঝায় যে তার এভাবে আইনকে নিজের হাতে তুলে নেওয়া ঠিক হবে না, যা করার পুলিশ করবে। কিন্তু আশফাক তার কথা মানতে চায় না। তার ধারণা পুলিশ শুধুমাত্র তাকেই সন্দেহ করছে এবং তাকেই দোষী প্রমাণের চেষ্টা করছে। মায়েশা বলে দেখো এসবের মাঝে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার কি হবে? অ্যানি তোমার লাইফ থেকে অনেক আগেই চলে গেছে, এখন তুমি আমার সাথে আছো, তাই এখন আমাদের ব্যাপারটা তোমার ভাবা উচিত।
কথাটা শুনে আশফাকের মুখটা কালো হয়ে যায়। সে মাইশাকে জানিয়ে দেয় যে তার পক্ষে আর রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না। সে বলে, আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি তোমাকে শুধুমাত্র একটা ভালো বন্ধু মনে করি, এর বাইরে কিচ্ছু না। এ কথা শুনে মাইশার মন ভেঙে যায়। সে তৎক্ষণাৎ আশফাকের সাথে সব সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে চলে যায়। আর আশফাক পিস্তল লোড করে রওনা হয় ছেলেগুলোকে খোঁজার জন্য। এদিকে সামাদ আবারও সে মেন্টাল হসপিটালের সামনে যায়। দারোয়ানের সাথে কথা বলে সে জানতে পারে গোলাপি ওই হসপিটালেই আছে। কিন্তু প্রবলেম হচ্ছে সেখানকার এত সিকিউরিটির মধ্য দিয়ে তারা গোলাপিকে কিভাবে বের করবে। এসব নিয়ে তারা প্ল্যানিং করতে শুরু করে। তারা সারাদিন গাড়ির ভেতরে বসে ওই হসপিটালের দিকে নজর রাখে। প্রথমে তারা সেখানকার গার্ডকে ঘুষ দিয়ে ভেতরে ঢোকার প্ল্যান করে, কিন্তু লোকটাকে তাদের খুব একটা ভালো মনে হয় না। হয়তো সে টাকা নিয়ে ধোকা দিতে পারে। তাই তারা পুরো প্ল্যান ক্যান্সেল করে নতুন প্ল্যান বানাতে শুরু করে। এরই মাঝে গোলাপির বাবা গোলাপিকে ফোন করে সালামের বিষয়টা জানায়। গোলাপি তার বাবার কথা শুনে ভীষণ রাগ হয়। সে কোনো মতেই মানতে রাজি না যে তার সামাদ কাউকে খুন করতে পারে। সে ভাবে তার বাবা হয়তো তাকে সামাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলছে। তাই সে রাগে মাথায় ফোনটা কেটে দেয়। যাই হোক, সামাদরা আবারও প্ল্যান করে যে তাদের মধ্যে কেউ একজন পেশেন্ট সেজে ভেতরে ঢুকবে। সে প্ল্যান অনুযায়ী রাতে তারা আবার ওই হসপিটালে যায়। তবে গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। তখন জীবন গার্ডের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে, আমার মামাতো ভাইয়ের খুবই খারাপ অবস্থা, এখনই ভর্তি না করলে প্রবলেম হবে। আমরা অনেক দূর থেকে এসেছি, তাই এখন ফিরে যাওয়ার সুযোগ নেই। এ কথা শুনে গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয়। তখন জীবন আর সামাদ জাকিরকে পেশেন্ট বানিয়ে ভেতরে ঢুকতে যায়। তাদের প্ল্যান ছিল তারা প্রথমে ওই পুরো হসপিটালটা ঘুরে গোলাপিকে খুঁজে বের করবে। কিন্তু রিসেপশনে গিয়ে যখন তারা হসপিটাল ঘুরে দেখার কথা বলে, তখন সেখান থেকে জানানো হয় তাদেরকে আগে পেশেন্টের ফর্ম পূরণ করতে হবে। আর হসপিটালে ঘুরে দেখার জন্য অবশ্যই তাদের সঙ্গে একজন ডক্টরকে থাকতে হবে। কিন্তু সেই ডক্টর এই মুহূর্তে হসপিটালে নেই, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সেটা শুনে জীবনরা শান্ত হয়ে সেখানে ওয়েট করে। কিন্তু তারা জানতো না তাদের ব্যাপারে অলরেডি দেশের সবাই জেনে গেছে। ওই রিসেপশনিস্ট আড়ালে গিয়ে পুলিশকে ফোন করে তাদের ব্যাপারে জানিয়ে দেয়। ঘটনাক্রমে জীবন সেই মুহূর্তে সেখানে পৌঁছে ওই রিসেপশনিস্টকে মারার ভয় দেখিয়ে তাকে গোলাপের রুমের দিকে নিয়ে যেতে বলে। আসলে জীবনের একটু ডাউট হচ্ছিল, তাই সেও রিসেপশনিস্ট মেয়েটাকে ফলো করে। এরপর যখন সে জানতে পারে মেয়েটা পুলিশকে ফোন করছে, তখনই সে তার সব প্ল্যান ক্যান্সেল করে ডিরেক্ট অ্যাকশন নেওয়ার কথা ভাবে। সেই সাথে সামাদ এবং জাকির কেউ অ্যালার্ট করে দেয়। তো জীবনের রিসেপশনিস্টকে নিয়ে গোলাপির রুমে পৌঁছে যায়। গোলাপি তাকে দেখে ভীষণ খুশি হয়। জীবন তাকে জানায় সামাদ নিচে আছে। সেটা শুনে গোলাপি দৌড়ে চলে যায় সামাদের কাছে। তার বিশ্বাসই হচ্ছিল না এত ঝুঁকি নিয়ে সামাদ তার কাছে আসবে। সেখান থেকে বেরোনোর সময় ডক্টর এবং বাকি স্টাফরা এসে তাদেরকে ঘিরে ধরে। জীবন তখন তাদেরকেও পিস্তলের ভয় দেখিয়ে বেরিয়ে গেটের দিকে যেতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আশফাক সেখানে পৌঁছে তাদের উপর গুলি চালায়। সামাদ তখন গোলাপিকে নিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু এসব সিচুয়েশন দেখে গোলাপির মন ঘুরে যায়। সে বারবার সামাদকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি খুন করেছো? সামাদ বলে সে পরে সবকিছু বুঝিয়ে বলবে। কিন্তু গোলাপি তার কথা মানতে চায় না। সে সামাদকে জানিয়ে দেয় সে কোনো খুনির সাথে কোথাও যাবে না। এ কথা বলে গোলাপি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তখন সামাদ তাকে সামলানোর জন্য পেছন পেছন যায়, আর সাথে সাথে আশফাকের গুলিতে আহত হয় সে। তার এই অবস্থা দেখে জীবন আর গোলাপি দৌড়ে আসে তার কাছে। গোলাপি তো সেন্সলেসই হয়ে যায়। এদিকে বন্ধুর এমন সিচুয়েশন জীবন সহ্য করতে পারে না। সে আশফাককে পাল্টা গুলি করে তাকে মেরে ফেলে। এরপর সামাদকে সামলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে পুলিশ এবং ডক্টররাও সেখানে আসে। পুলিশরা নিয়ে যায় সামাদকে, আর ডক্টররা নিয়ে যায় গোলাপিকে। সেখান থেকে ফেরার পর হাসান গিয়ে তার বাবাকে গুলি করে মেরে ফেলে। তার দুদিন পর আমরা জীবন আর সামাদকে তাদের গোপন আস্তানায় আশ্রয় নিতে দেখি। গোলাপিকে না পেয়ে সামাদের অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে, আর জীবন তার সেবা শুশ্রূষা করছিল। অন্যদিকে আমরা আশফাককে দেখতে পাই যে এখনো মারা যায়নি। সে এখনো তার স্ত্রীর খুনের প্রতিশোধ নেওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছে, অর্থাৎ খেলা এখনো বাকি। তবে কি হতে চলেছে এরপর, এই প্রশ্নটাকে সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। যেহেতু গল্পের শেষে একটা টুইস্ট রয়েছে, তাই আশা করা যায় আমরা খুব শীঘ্রই এই সিরিজের দ্বিতীয় পার্ট পেতে চলেছি। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা যত দ্রুত সম্ভব দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।